চিন্তা যদি গুজরাটে থাকে, রাজস্থানকে একবারে চিন্তামুক্ত। কে জিতবে আজকে? একদিকে শক্তিশালী গুজরাট, অন্যদিকে শক্তিশালী রাজস্থান। যারাই আজকের ম্যাচে জয়লাভ করবে তারাই কিন্তু আরসিবির সাথে ফাইনাল ম্যাচ খেলবে নরেন্দ্র মোদী স্টেডিয়ামে, যেখানে লাখো দর্শক একসাথে বসে খেলা দেখতে পারে। আজকের খেলা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। খেলা কোথাও অনুষ্ঠিত হবে? গত ম্যাচটি যে জায়গায় অনুষ্ঠিত হয়েছিল সেম পিচে অনুষ্ঠিত হতে পারে, কিংবা অন্য পিচে হলেও কিন্তু এই পিচে বড় ধরনের রান হওয়ার একটা পসিবিলিটি থাকে। যদি বড় ধরনের রান হয় তাহলে কি গুজরাটে পাল্লা ভারী নাকি রাজস্থানের পাল্লা ভারী? টস এখানে কোন ধরনের ভূমিকা পালন করতে পারে? 2022 সালে ফাইনালের কথা কি আপনাদের মনে আছে? 2022 সালে ফাইনাল কিন্তু এই দুইটা দল খেলেছিল, একদিকে গুজরাট, অন্যদিকে রাজস্থান। ওই বছর কিন্তু গুজরাট কিন্তু কাপ নিতে পেরেছিল, এমনকি রাজস্থান কিন্তু হারতে বাধ্য হয়েছিল। এখন কি রাজস্থান কি সেই প্রতিশোধ নিতে চাচ্ছে? এখন রাজস্থান কিন্তু দুর্দান্ত ছন্দে আছে। আপনি খেয়াল করে দেখেন ব্যাক টু ব্যাক তারা দুটা ম্যাচ জয়লাভ করছে, এমনকি ভালো দলের সাথে জয়লাভ করছে। আপনি খেয়াল করে দেখেন মুম্বাইয়ের সাথে কিন্তু তারা ওই ম্যাচটা কিন্তু হেরে যায়। এমনকি যদি তারা হেরে যায় তো ওই সময় কিন্তু তারা প্লেঅফসে আর ঢুকতেই পারে না। এমনকি তারা প্লেঅফসে ঢুকছে জফরা আর্চারের কল্যাণে। এমনকি জফরা আর্চার আপনি খেয়াল করে দেখেন সানরাইজ হায়দ্রাবাদের ব্যাটিং অর্ডার একদম ধরাশায়িত করে দিচ্ছে। সুতরাং বুঝতেই পারতেছেন জফরা আর্চার কিন্তু আজকে কি প্লেয়ার। অন্যদিকে ভৈভব সূর্যবংশী, সবাই কিন্তু ভৈভব সূর্যবংশীকে নিয়ে আজকে কথা বলতেছে। এমনকি চিন্তায় আছে গুজরাট, যদি কোনো কারণে ভৈভবকে আউট আমরা করতে না পারি তাহলে কিন্তু আমরা ছিটকে যাব আইপিএল থেকে। অন্যদিকে জফরা আর্চারের বল যদি আমরা একটু ভালো খেলতে না পারি তাহলে কিন্তু আমরাও বিপদে পড়ে যাব। এই হচ্ছে সমস্যা। এখন আমি কিন্তু ভিডিও শুরুতে বলেছিলাম যদি গুজরাটের চিন্তা থাকে তাহলে কি রাজস্থানের চিন্তা নেই? আপনি খেয়াল করে দেখেন রাজস্থান টিমটাকে, তারাও কিন্তু গুজরাটের মতো কাইন্ড অফ সিমিলার ব্যাটিং লাইন আপ। আপনি হয়তো বলতে পারেন তাদের 4, 5, 6, 7 নম্বরের ব্যাটসম্যান আছে, কিন্তু তারা কিন্তু রান করতে পারতেছে না। নামে থাকলে কি হবে যদি কাজে না আসে? আপনি খেয়াল করে দেখেন উপরে ভৈভব সূর্যবংশী, জাসওয়াল, ধ্রুব জুরেল, রায়ান পরাগ, এই তো ব্যাটসম্যান। নিচে আপনি যত কথাই বলেন যে ডেভন ফেরার আছে, শেরমন হেটপেয়ার আছে, কিংবা ধানুষ সানাকা রয়েছে, রবীন্দ্র জাদেজা রয়েছে, কিন্তু তারা কিন্তু ক্লিক করতে পারতেছে না। যদি রাজস্থান ভালো করতে পারে তখন কিন্তু উপর থেকে যদি কেবলমাত্র জাসওয়াল, ধ্রুব জুরেল, এমনকি ভৈভব সূর্যবংশী যদি রান করতে পারে তখন কেবলমাত্র রাজস্থান ভালো করতে পারে। তাহলে কিন্তু গুজরাটের সাথে মিলে যাচ্ছে। আপনি খেয়াল করে দেখেন গুজরাটের কিন্তু সেম অবস্থা। গুজরাটের কেন সেম অবস্থা? উপরে যদি সাই সদস্য রান করতে পারে, শুভমন গিল যদি রান করতে পারে, গিল যদি রান করতে পারে, এই তিনটা ব্যাটসম্যান যদি রান করতে পারে তাহলে কিন্তু তারাও ভালো করতে পারে। তার মানে কি এখানে কিন্তু ম্যাচ আপ হয়ে যাচ্ছে। তিনটা ব্যাটসম্যান, তাহলে আপনি কাকে আগে রাখবেন? হয়তো আপনি বলতে পারেন ভৈভব সূর্যবংশীর দুর্দান্ত ছন্দে আছে, এই কারণে রাজস্থানের পাল্লা ভারী। এখন কথা হচ্ছে রাজস্থান গতকালকে বা গত ম্যাচে যে দলের সাথে খেলেছিল তাদের বোলিং লাইন আপ আর বর্তমানে আজকে যার সাথে খেলবে তাদের বোলিং লাইন আপের মাঝখানে কিন্তু মারাত্মক তফাৎ। কেন আমি বলতেছি আপনি খেয়াল করে দেখেন, যেখানে সাকিব হাসান, প্রফুল ইংরে দুইটা নতুন বলার, এমনকি অনভিজ্ঞ বলার, সেই সাথে প্যাট কামিন্স কিন্তু টি-20তে ওই ধরনের বিধ্বংসী বলার না। সুতরাং বুঝতেই পারতেছেন তাদেরকে মারা, যেখানে শিবম কুমার, নীতিশ কুমার রেড্ডি, এমনকি ঈশান মালিঙ্গা কিন্তু শ্রীলঙ্কার হয়ে জাতীয় দলে খেলার ওই ধরনের সুযোগ তিনি পান না। আপনি খেয়াল করে দেখেন হয়তোবা তিনি এই বছর আইপিএলে ভালো খেলতে পারছেন, তাই তার প্রতি একটু হাইপ বেশি। আপনি অন্যদিকে যদি আপনি গুজরাটের বোলিং দেখেন আপনি কিন্তু সবসময় স্বীকার করতে বাধ্য হবেন যে এই লাইন আপটা সবচেয়ে ভালো বোলিং করতে পারে। আপনি খেয়াল করে দেখেন রাবাডা, মোহাম্মদ সিরাজ, প্রসিদ্ধ কৃষ্ণা, জ্যাসন হোল্ডার, রশিদ খান, এমনকি ওয়াশিংটন সুন্দর, আরশাদ খান, এই যে বলার 5-6 জন বলার তারা কিন্তু সবাই ভালো বোলিং করবে। আজকে কিন্তু ভৈভব সূর্যবংশীকে যদি ভালো কিছু করতে হয় তখন কিন্তু ভালো বলে 4 ছক্কা মারতে হবে, যেটা সানরাইজ হায়দ্রাবাদের বিরুদ্ধে উনি কিছু খারাপ বল পেয়েছিলেন। আজকে কিন্তু এই ধরনের বলাররা কিন্তু বেশি খারাপ বল ওনাকে দিবে না। শুধুমাত্র ওনাকে না, ধ্রুব জুরেলকে বলেন, জাসওয়ালকে বলেন, রায়ান পরাগ বলেন, যে ধরনের ব্যাটসম্যানের নাম না কেন আজকে কিন্তু ভালো বলে আপনাকে 4 ছক্কা মারতে হবে। এটি হচ্ছে তফাৎ। সানরাইজ হায়দ্রাবাদের মাঝখানে তফাৎ আর হচ্ছে গুজরাটের মাঝখানে তফাৎটা হচ্ছে যে গুজরাটের বোলিং লাইনআপটা বেশি ভালো, এমনকি একুরেট। আপনি 4 ছক্কা মারতে পারবেন, তবে ভালো বলে আপনাকে মারতে হবে। তো ভালো বলে যখন আপনি মারতে যাবেন, মারার চেষ্টা করবেন, আপনার আউট হওয়ার পসিবিলিটি বেড়ে যাবে। কারণটা কি, রাবাডা টুর্নামেন্টে দুর্দান্ত বোলিং করতে পারতেছেন, মোহাম্মদ সিরাজ দুর্দান্ত বোলিং করতে পারতেছেন, রশিদ খান, ওনাকে নিয়ে প্রশ্ন করার কিছুই নেই। এবছর যদি একটা স্পিন বলার ভালো বল করে থাকে ওই স্পিন বলারটার নাম হচ্ছে রশিদ খান, অন্য কোনো স্পিন বলার নাই, এ টু জেড কোনো স্পিন বলার নাই। সুতরাং বুঝতেই পারতেছেন যখন আজকে রশিদ খান এমনও হইতে পারে আমরা তাকে পাওয়ার প্লেতে দেখতে পারি। কারণটা কি, যেভাবে ভৈভব সূর্যবংশী চড়া হয়ে যায়, জাসওয়াল চড়া হয়ে যায়, ধ্রুব জুরেল চড়া হয়ে যায়, তাদেরকে আটকানোর জন্য হয়তোবা ট্যাকটিক্স পাল্টাতে পারে গুজরাট। নতুন ভাবে যদি চিন্তা করেন বা অন্যভাবে যদি চিন্তা করেন, যদি গুজরাটের পক্ষ নিয়ে কথা বলেন, গুজরাট ধারাবাহিক টিম, এমনকি তাদের মাঝখানে অভিজ্ঞতার পাল্লা ভারী। আপনি যদি দুইটা দলের 11 জন প্লেয়ার করে গণা দেন, আপনি খুঁজে পাবেন গুজরাট দলে
8 থেকে 9 জন প্লেয়ার আছে যারা ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলতে পারতেছে। অন্যদিকে আপনি যদি রাজস্থান দলটাকে গড়েন, আপনি ওইখানে খুঁজে পাবেন 5 থেকে 6 জন। হ্যাঁ, আপনি বলতে পারতেছেন ভৈরব সূর্যবংশী আন্তর্জাতিক খেলতে পারতেছে না, কিন্তু তিনি তো কাউকে ছাড় দিচ্ছেন না। ভাই, প্রত্যেক দিন সমান যায় না। এই জন্য ইংরেজিতে একটা কথা আছে, এভরিডে ইজ নট সানডে। সুতরাং বুঝতেই পারতেছেন আজকে যে ভৈরব সূর্যবংশী ভালো কিছু করতে পারবে ওইটা কি কেউ গ্যারান্টি দিতে পারবে? এই গুজরাটের সাথে কিন্তু তিনি এর আগে 2টা ম্যাচ খেলছেন, 2টা ম্যাচেই কিন্তু তিনি 30-এর করে আউট হয়েছেন। একবার তিনি সম্ভবত 18 বলে 31 করছেন, আর আরেকদিন বলে তিনি 16 বলে এরকম 31 বা 32 করে তিনি আউট হয়ে গেছেন। কারণটা কি? গুজরাটের বোলিং ভালো, তিনি ইনিংসটাকে ওইভাবে ক্যারি করতে পারতেছেন না। ওপর থেকে যদি কোনো কারণে রাজস্থান রান করতে না পারে তাহলে কিন্তু তাদেরও চিন্তা আছে। কারণটা কি? ওই দিক থেকে কিন্তু তাদেরও ভালো বলার আছে। আজকে টস কিন্তু একটা ভূমিকা পালন করতে পারে, টস কিন্তু খুবই মেজর একটা ভূমিকা পালন করতে পারে। কারণটা কি? আমরা কিন্তু ব্যাক টু ব্যাক 2টা ম্যাচ দেখছি আইপিএল এর প্লে অফসে, যেখানে আরসিবি আগে ব্যাট করে 5 সময় রান করতে পারছে, এমনকি গুজরাটকে হারাই দিয়েছে। কারণ কি? রানের যে একটা প্রেশার, আপনি খেয়াল করতে পারেন মিডল ফেজে যারা ভালো খেলতে পারবে, মিডল ফেজে যারা ভালো খেলতে পারবে ওই দলটা কিন্তু ভালো। আপনি খেয়াল করে দেখেন আরসিবি ওই দিন রজত পাতিদার যে ধরনের একটা ইনিংস খেলছে 93, ও মাই গড, 100 থেকে ভালো। এরপরে আপনি যদি রাজস্থান টিমের দিকে দেখেন, ভৈরব সূর্যবংশী যে একটা ইনিংস খেলছে ভাই, 29 বলে 97, এটা কিন্তু চারটিখানে ব্যাপার না। অল্পের জন্য ক্রিস গেল বেঁচে গেছেন, ইউনিভার্সাল বল বেঁচে গেছেন। ভাই, এটাকে আপনি বুঝতে পারতেছেন? তো আজকে যদি ওইটা রিপিট হয়ে যায় তাহলে তো কিছু করার নাই, তবে রিপিট হওয়ার চান্স খুবই কম। কারণটা কি? কারণ বোলিংটা তাদের ভালো। এখন গুজরাট যদি জ্বালা করতে চায়, এখন জফরা আর্চারের বল কিভাবে ফেস করবে, নন্দী বার্গারের বল কিভাবে ফেস করবে, এখন তাদের মাথায় এই চিন্তা। অন্যদিকে তাদের মাথায় হচ্ছে রাবার্ডের বল আমরা কিভাবে ফেস করব, রশিদ খানের বল আমরা কিভাবে ফেস করব, মোহাম্মদ সিরাজের বল আমরা কিভাবে ফেস করব। তবে গুজরাট কিন্তু একটু ভালো টিম। কারণ যদি কোনো কারণে জফরা আর্চারের 2টা ওভার, এমনকি নন্দী বার্গারের 2টা ওভার যদি তারা একটু ঠান্ডা মাথায় খেলতে পারে তাহলে কিন্তু তাদের পাল্লা ভারী। কেন বলতেছি? রাজস্থানে কিন্তু বোলিং নেই। আপনি যদি খেয়াল করে দেখেন, জফরা আর্চার, নন্দী বার্গার, ব্রিজেশ শর্মা, রবীন্দ্র জাদেজা আর হচ্ছে দাসুন সানাকা, আরেকজন বলার থাকতে পারে। এই তো বোলিং। যে ইয়াশরাজ পুনা 6 ফুটের উপর লম্বা লেগ ব্রেক বলার, যেদিন ওই দিন যে হেনরি ক্লাসেনকে তিনি এলবিডব্লিউ করেছিলেন, এই তো বলার। আপনি যদি খেয়াল করে দেখেন, যদি কোনো কারণে রবীন্দ্র জাদেজা এমনকি ইয়াশরাজকে কিংবা ব্রিজেশ শর্মাকে যদি পিটানো শুরু করে তাহলে ষষ্ঠ বলার কে হবে? আজকের দিনে তো আমি মনে প্রাণে চাইতেছিলাম যে আজকে দাসুন সানাকে বসায় দিয়ে যেন শেরমন হেটমার্ককে দলে না হয়। তাহলে দাসুন যদি থাকতে পারতেন তাহলে কিন্তু তিনি, বা সানাকা যদি থাকতে পারতেন তাহলে কিন্তু তিনি 1 থেকে 2 ওভার কিন্তু ব্যাকআপ বোলিং করতে পারতেন। যদি শেরমন হেটমার্ককে দলে না হয় তাহলে কিন্তু ওই অপশনটা কিন্তু কমে যাইতেছে। আপনি কিন্তু তুষার দেশপান্ডেকে খেলাইতে পারতেছেন না, কিংবা আপনি সন্দীপ শর্মাকে খেলাইতে পারতেছেন না। যদি আপনি খেলান তাহলে কিন্তু আপনার বোলিং কিন্তু ভালো হচ্ছে, ঠিক আছে, কিন্তু উপর থেকে কিন্তু ব্যাটিং কমে যাচ্ছে। আপনি কিন্তু ভালো করে জানেন যদি উপর থেকে আপনার ব্যাটিং 1টা থেকে 2টা উইকেট যদি পড়ে যায়, কারণ বড় ম্যাচ আপনি আগে কি করছেন না করছেন আগের কোনো স্ট্যাট কিন্তু কাজে আসবে না। আমি কিন্তু সেম ভিডিওতে আগের একটা কথা বলতেছি যে আগের কোনো স্ট্যাট, যে আপনি আগের ম্যাচে এত ভালো করছেন এই ম্যাচে তাই আমি ভালো করবই, মুখস্থ খেলা ক্রিকেটে হয় না। পার্টিকুলার ডেতে পিচ দেখে বল দেখে আপনি যত কিছু করতে পারবেন এর উপর ভিত্তি করে আপনি আজকে হারবেন নাকি জিতবেন সেটা কিন্তু নির্ধারিত হয়। সুতরাং বুঝতেই পারতেছেন, আপনি যদি মনে করেন যে না গুজরাটের কিছুই নেই, গুজরাটের কিছুই নেই আবার সকল কিছু আছে, তবে গুজরাটে একটা জিনিস আসলেই নেই, সেটা হচ্ছে তাদের মিডল অর্ডার। আপনি খেয়াল করে দেখেন 3টে উইকেট পড়ে যাওয়ার পরে 4 নম্বরে নিশান্ত সিন্ধু, জ্যাসন হোল্ডার, তারপরে আপনি যদি বলেন রাহুল টিয়াটিয়া, রশিদ খান, এই ধরনের ব্যাটসম্যান দিয়ে আসলে ভালো কিছু করা যাচ্ছে না। ধরেন 2টা উইকেট পড়ে গেল, তখন জস বাটলার, নিশান্ত সিন্ধু, ওয়াশিংটন সুন্দর, হ্যাঁ ওয়াশিংটন সুন্দর 2-1টা ইনিংসে ক্যামিও করতে পারছেন, ক্যামিও ইনিংস খেলতে পারছেন, কিন্তু ওইটাকে কিন্তু পার্টিকুলার ব্যাটসম্যানের ইনিংস বলা যাচ্ছে না। এই জায়গায় একটা সমস্যা। আপনি যদি আবার রাজস্থানের দিকে দেখেন, রায়ান পরাগ ফর্মে নাই, রুবেন ফেরারা ফর্মে নাই, ধ্রুব জুরেল একটু ফর্মে আছেন, কিন্তু শেরমন হেটমার বলেন কিংবা আপনি যে ধরনের বিদেশি ব্যাটসম্যান বলেন, দাসুন সানাকা বলেন, কিংবা দেশি ব্যাটসম্যান যাতে কে বলবেন, রবীন্দ্র জাদেজা, ওই ধরনের ছন্দে নেই। খেলা হবে বোলিং এর মাঝখানে। যদি বলাররা আজকে ভালো কিছু করতে পারে, যে দলের বলাররা আগে পাওয়ার প্লের মাঝখান থেকে উইকেট ফেলাতে পারবে তারাই আজকে জিতে যাবে। তবে রাজস্থানের জন্য একটা ভালো সুযোগ আছে। রাজস্থানের জন্য ভালো সুযোগ কি কারণে? রাজস্থান 2টা সুযোগ পাবে। 2টা সুযোগ কি কারণে পাবে? এক পাবে জফরা আর্চারকে দিয়ে, এক পাবে ভৈরব সূর্যবংশীকে দিয়ে। আপনি খেয়াল করে দেখেন, যদি জফরা আর্চার পাওয়ার প্লের মাঝখানে প্রথম 2 থেকে 3টা ওভারের মাঝখানে যদি 2 থেকে 3টাকে ফেলা দিতে পারে তাহলে গুজরাট শেষ। আবার যদি ভৈরব সূর্যবংশী 6টা ওভার পাওয়ার প্লেতে খেলতে পারে তার নিজের মন মতো, তখন কিন্তু গুজরাট শেষ। এটা কিন্তু আপনাকে মানতে হবে। এটা হচ্ছে গুজরাটের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ, যে কিভাবে তারা পাওয়ার প্লে থেকে বাঁচতে পারে। এই জায়গায় যদি কোনো কারণে পাওয়ার প্লে থেকে তারা বাঁচতে পারে, যদি পাওয়ার প্লের মাঝখানে যদি ভৈভবকে তারা আউট করতে পারে, এমনকি যারা তখন ব্যাটিং করবে বা নিজেরা যখন ব্যাটিং করবে ওই সময় যদি তারা জফরা আর্চার বল একটু দেখে শুনে খেলতে পারে, রান একটু কম হোক, কিন্তু এর পরবর্তীতে যেহেতু তাদের দলে ওই ধরনের ডেথ বলার নাই, আপনি খেয়াল করে দেখেন রাজস্থান দলের ডেথ বলার নাই,
উপরে ব্রিজেশ শর্মা, উপরে যদি জাফর আর্চার আর নন্দী বার্গারে যদি 6 ওভার বা 5 ওভার চলে যায়, মাঝখানে আপনি অবশ্যই পিটানোর মতো বলার আপনি পারবেন। সুতরাং বুঝতেই পারতেছেন আপনাকে বুদ্ধি করে খেলতে হবে, চিন্তা করে খেলতে হবে। এমনকি রাজস্থান কিন্তু গত ম্যাচে আমরা একটা জিনিস দেখছি, তারা কিন্তু লাস্টের দিকে ওই ধরনের ফিনিশিং দিতে পারে না। গত ম্যাচও এই যে 243 রান হয়েছে, এরপরেও কিন্তু আপনি বলবেন যে রান কিন্তু 270 বা 80-তে যাওয়ার কথা, কিন্তু কেন পারে নাই? ওই যে নিচের দিকের ব্যাটসম্যানরা রান করতে পারে না। লাস্টের 5 ওভারে মাত্র হচ্ছে 36 রান। এইগুলো কিন্তু চোখে লাগার মতো একটা জিনিস। সুতরাং বুঝতেই পারতেছেন খেলা কিন্তু এতটা সহজ হবে না। যারা জয়লাভ করতে চাইবে তাদেরকে অবশ্যই ভালো খেলতে হবে। আপনি অগ্রিম কিছু বলতে পারতেছেন না। 50-50 খেলা হবে, হয়তো বা রাজস্থানও জয়লাভ করতে পারে, হয়তো বা গুজরাটও জয়লাভ করতে পারে। যারা আজকে ভালো করবে তারা আজকে ম্যাচে জয়লাভ করবে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন আপনারা। নতুন কোনো গল্প নিয়ে খুব শীঘ্র হাজির হবো আপনাদের সাথে।